ওকে, সো এট ফার্স্ট ইন্টিগ্রেশন আমাদের কেন হচ্ছে আসলে প্রয়োজন পড়ছে আমরা সেটা নিয়ে হচ্ছে আগে একটু আলোচনা করে নিব। প্রথমেই আমরা আগে একটু রিজিয়ন সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো আমাদের রিজিয়ন মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের রেগুলার শেপ রিজিয়ন, একটা হচ্ছে ইরেগুলার শেপ রিজিয়ন। তো প্রথমেই রেগুলার শেপ রিজিয়ন এন্ড দ্বিতীয়ত irregular shaped region। এবার রেগুলার শেপ রিজিয়নের মধ্যে সাধারণত আমরা ধরো একটা স্কয়ার ধরে নিলাম অথবা একটা রেক্টেঙ্গেল, ওর আমি সার্কেল কেউ নিয়ে আসতে পারবো, তাতেও কোনো সমস্যা নেই। তো যদি আমাদের এরকম রেগুলার শেপ রিজিয়নের এরিয়া ফাইন্ড আউট করতে বলে তাহলে সরাসরি আমরা বিভিন্ন ফর্মুলা বা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিন্তু যদি আমাকে এই ধরনের কোনো একটা রিজিয়ন দেওয়া হয়, সে আমি যে কোনো একটা কার্ভ নিলাম এবং আমি যদি বলি যে এই অংশটুকু এই রিজিয়নের এরিয়া আমাকে ফাইন্ড আউট করে দাও, তাহলে আমাদের হাতে এমন ডিরেক্ট কোনো ফর্মুলা নেই যাতে করে এইটার ক্ষেত্রফল বা এরিয়া আমরা এখন বের করতে পারি। তার মানে এমন একটা মেথড আমার প্রয়োজন যার মাধ্যমে আমি আসলে ইরেগুলার কোনো একটা শেপের রিজিয়নের এরিয়া ফাইন্ড আউট করতে পারি। কথা ক্লিয়ার? সো নেক্সট আমরা হচ্ছে এই ফর্মুলাটা হচ্ছে কিরকম হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। সো প্রথম যেটা আসবে আমাদের যে একটা ইরেগুলার শেপ রিজিয়নের এরিয়া ফাইন্ড আউট করা। ওকে, ফাইন্ড an area of an irregular shaped region। তো এটার জন্য শুরুতে আমরা একটু কথাবার্তা লিখে নেই, দেন তারপরে আমি চিত্রটা হচ্ছে আঁকবো। লেট আমরা ধরে নিলাম y is equal to f of x is a continuous function on the interval a b। আমরা ধরে নিলাম যে f of x হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন অন দা ইন্টারভাল a b। a b এর ভিতরে f of x একটা অবিচ্ছিন্ন ফাংশন। তো আমাকে কি করতে হবে? আমাকে অ্যাকচুয়ালি এই ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমাকে অ্যাকচুয়ালি করতে হবে we need to find an area under the curve between a and b। অর্থাৎ a থেকে b এর মধ্যে এই বক্ররেখা দ্বারা বা এই ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এর দ্বারা আমরা যে আবদ্ধ ক্ষেত্রটা পাচ্ছি সেটা আগে আমরা একটু দেখে নিই। ধরো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো এখান থেকে একটা আবদ্ধ ক্ষেত্র ধরো y ইকুয়াল টু f of x আমরা ধরে নিলাম, এইরকম কোন একটা বক্ররেখা আমরা ধরে নিলাম। এবার এখানে আমরা ধরো
এতটুকু অংশের মধ্যে আমরা ক্ষেত্রফলটা বের করব। আমি এখানে ধরো দিয়ে দিলাম এই এতটুকু অংশের মধ্যে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই। আমরা কাজটা আরেকটু বেটার রাখি। কাজটা আরেকটু বেটার রাখলে পিছন থেকেও দেখতে সুবিধা হবে। আমরা ইচ্ছা করে একটু এরকম ঢেউ রাখি, তাহলে যেটা হবে যে একটা বৈচিত্র্য থাকবে। তো আমি এখান থেকে একটা নির্দিষ্ট অংশ নিয়ে নিলাম। ধরো আমি এখান থেকে বলে দিলাম এ থেকে ধরো এখান পর্যন্ত বি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, আর এই অংশটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। তো এ থেকে বি এর ভিতরে ফাংশনটা কন্টিনিউয়াস আছে এবং এই বক্ররেখা দ্বারা আবদ্ধ এ থেকে বি এর ভিতরের যে রিজিয়ন, সেই রিজিয়নের ক্ষেত্রফলটা আমরা বের করব। তো এই ক্ষেত্রফল বের করার জন্য আমাদের হাতে কোনো ফর্মুলা নাই, বাট আমরা একটা কাজ করতে পারি। আমরা যেই ফর্মুলাটা জানি সেটাকে ব্যবহার করতে পারি। আমরা কোন ফর্মুলাটা সাধারণত জানি? আমরা প্রধানত জানি হচ্ছে আয়তক্ষেত্রের ফর্মুলা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি এখান থেকে ঠিক এই এই কনসেপ্টটাই হচ্ছে কাজে লাগাবো। এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেলে এটাকে হচ্ছে ডিভাইড করে নিব। তাহলে দেখো তো, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি আমরা ডিভাইড করে নিই, তাহলে প্রথমেই কি আসতেছে? এখান থেকে মনে করো, ক্ষুদ্র আসলে আমরা মুখে বলতেছি, কিন্তু এতটা ক্ষুদ্র আমাদের আসলে আঁকলে বোঝানো সম্ভব না। তাই আমরা এখান থেকে এই মোটামুটি একটা পোর্শন নিচ্ছি, যাতে করে একটু বোঝা যায় আর কি। ওকে, এবার আমরা এটাকে মনে করো এরকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম। তো আমরা এগুলিকে মার্কিং করে দিই। ধরো এটাকে আমি দিয়ে দিলাম, ধরো এটা 1, এটা 2, হ্যাঁ, এটা ধরো 3, ডট 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 দিয়ে দিলাম। সবার শেষেরটাকে আমি দিয়ে দিলাম মনে করো n। তার মানে আমি কি বললাম? যে এই অংশটাকে n সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে তাকে আমরা ভাগ করে নিচ্ছি। প্রথমটা ধরো আমি এখান থেকে ধরে নিলাম y0, দেন আমি ধরে নিলাম y1, এটাকে ধরে নিলাম y2। এইভাবে যেতে যেতে সবার শেষে যেটা বলতো, সবার শেষের ভ্যালুটাকে আমি কত নিব? yn। তার ঠিক আগের ভ্যালুটাকে তুমি কত নিবা? yn মাইনাস 1। আচ্ছা, তো আমি এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আসলে যদি যোগ করি, তাহলে এ থেকে বি এর ভিতরে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। কিন্তু এখন তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে যে স্যার, আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলছেন সেখানে কিছু কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, আবার অতিরিক্ত কিছু অংশ চলে আসতেছে, কারণ কিছু অংশ আমাদের ওভার দ্য কার্ভ হচ্ছে আর কিছু অংশ আন্ডার দ্য কার্ভ থাকতেছে। তো আমাকে আন্ডার দ্য কার্ভ হতে হবে, ওভার দ্য কার্ভ অংশ আমরা নিতে পারবো না। তাহলে এই বিষয়টাকে আমাদের আসলে নিউট্রালাইজ করতে হবে। তাহলে কিভাবে নিউট্রালাইজ করব? দেখো, তো আমরা প্রথমে এখান থেকে এখন যে এরিয়াটা পাবো, সেই এরিয়াটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট এরিয়া। কি এরিয়া? একটা অ্যাপ্রক্সিমেট এরিয়া পাবো। তো এই জন্য আমি শুরুতেই এই অ্যাপ্রক্সিমেট এরিয়াটা আমরা নির্ণয় করি। তো এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট এরিয়া, বলো অ্যাপ্রক্সিমেট এরিয়াটা আমরা কত পাচ্ছি? এখানে আমার প্রত্যেকটা রেক্টেঙ্গেলের জন্য আমার দরকার হচ্ছে একটা ওয়েডথের এবং আরেকটা হচ্ছে হাইট, যেটাকে আমরা লেন্থ বলতে পারি। এখানে বলতো এই প্রথম যে রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলের জন্য হাইট আমি কত নিতে পারি বলতো? y0। কত নিচ্ছি? y। আর এই টোটাল অংশটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অংশে ভাগ করছি, বলো এই প্রত্যেকটা প্রত্যেকটার প্রস্থ বা ওয়েটকে আমরা আসলে কত নিতে পারি? dx বা ডেল্টা এক্স। আমরা আসলে ডেল্টা এক্স নিব, যেহেতু এটা এক্স অক্ষ, তাই এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমরা নিচ্ছি, এটা আমাদের ওয়াই। তাই প্রতিটাকে সমান ভাগে ভাগ করতেছি, তাই প্রত্যেকটা অংশের প্রস্থ এখানে কত থাকবে? আমাদের ডেল্টা এক্স। তাহলে বলো প্রথম যে ক্ষেত্রফল,
প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা রেক্টেঙ্গেলের এরিয়াটা আমরা কত পাবো এখান থেকে? y নট ইন্টু ডেল্টা এক্স। বলতো তাহলে দ্বিতীয় যে রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র সেইটার এরিয়া আমরা কত পাবো? এর জন্য আমাদের হাইট হচ্ছে y1, তাহলে এই এরিয়াটুকু আমরা পাবো। সো দিস ইজ y1 ডেল্টা এক্স। নেক্সট, তারপরটা যদি আমি চাই, বলো এটার জন্য হাইট কত? y2, তার মানে এখান থেকে আমি পাবো y2 ইন্টু ডেল্টা এক্স। তো ডট 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 সবার শেষেরটার জন্য বলো তো তুমি হাইট কত পাচ্ছ? yn পাচ্ছ না yn-1 পাচ্ছ? yn-1। তার মানে এখান থেকে বলো yn-1 ডেল্টা এক্স। এই টোটালটার অ্যাপ্রক্সিমেট এরিয়া নির্ণয় করার জন্য দেখো আমি এটা লিখতেই পারি y নট y1 y2 ডট 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 yn-1 ইন্টু ডেল্টা এক্স। বলো এই অংশটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না? সামেশন অফ i ইজ ইকুয়াল টু 0 টু, এখান থেকে আমরা একবারে নিয়ে গেলাম n-1 আপ টু n-1 y i ডেল্টা এক্স। দেখো আমি এখানে একটা সাবস্ক্রিপ্ট অ্যাড করে দিলাম y i এর ভ্যালু 0 টু n-1, অর্থাৎ এটা গ্রাজুয়ালি অটো ইনক্রিমেন্ট হতে থাকবে, একটা একটা করে বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে শেষ পর্যন্ত y n-1 এ গিয়ে এটা শেষ হবে। বলো এই জিনিসটাই আদতে আমাদের অ্যাপ্রক্সিমেট এরিয়া কিনা? এখন এটা অ্যাপ্রক্সিমেশন বাট এক্সাক্ট না। আই রিপিট, এটা অ্যাপ্রক্সিমেশন, কি নয়? এক্সাক্ট নয়। তো আমার এক্সাক্ট এরিয়াটা দরকার। তো এক্সাক্ট এরিয়ার জন্য আমার কি কাজ করতে হবে? তো এক্সাক্ট এরিয়ার জন্য তুমি আগে বিষয়টাকে একটু এইভাবে চিন্তা করো তো। ধরো আমি যদি এই অংশটাকে এইভাবে একটু ড্র করতে চাই, ধরো এই অংশটাকে আমি একটু এইভাবে ড্র করে নেই। এই যে ধরো এতটুকু অংশকে আমি ধরে নিলাম dx বলতে আমরা ডেল্টা এক্স নিচ্ছি, আর এইটা যে কোনো একটা হাইট মনে করো y। তাহলে আমি বলতে পারবো যে এই রিজিয়নের এরিয়াটা হচ্ছে y ইন্টু ডেল্টা এক্স। বলো এর মধ্যে একটা এরর টার্ম আছে না? এই অংশটা হচ্ছে কি বাদ পড়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এরর টার্ম। কারণ তুমি এটা আসলে নিচ্ছ না। এটা কি তুমি আসলে নিচ্ছ? এই অংশটা তুমি নিচ্ছ না। তাহলে আমার আরো বেটার রেজাল্ট দরকার। তো আমি আরো বেটার রেজাল্টের জন্য দেখো তো এই কাজটা করতে পারি কিনা। সেম চিত্রটা আমি আবার আঁকতেছি এখান থেকে। শুধুমাত্র এখন আমরা যে কাজটা করব, আগে এই পুরো অংশটাকে তুমি ডেল্টা এক্স নিয়েছো, এখন আমি ডেল্টা এক্স এর পরিমাণটা একটু কমাই দিব। ডেল্টা এক্স এর মানটা কমাই দিয়ে আমি মনে করো এতটুকু অংশ নিয়ে আসলো। তাহলে দেখো তো এখন এখান থেকে কি আসতেছে? এই এতটুকু অংশ হচ্ছে আমাদের ডেল্টা এক্স। বলো আগের তুলনায় ডেল্টা এক্স কমলো না বাড়লো? কমলো। এবং সেই তুলনায় বলতো এরর টার্ম আগের তুলনায় বাড়লো না কমলো? কমলো। তার মানে আমি কি এটা বুঝতেছি, আমি ডেল্টা এক্স এর মান যত ছোট করব তত বেশি বেটার রেজাল্ট পাবো। আচ্ছা, তাহলে এখন সব পরিচয় হচ্ছে ডেল্টা এক্স এর পরিচয়টা অ্যাকচুয়ালি কি, যে যার মাধ্যমে আমি আসলে জিনিসটা লিখতে পারবো। দেখো ডেল্টা এক্স, তুমি যে প্রস্থটা নির্ণয় করতেছো এই প্রস্থের একমাত্র পরিচয় হচ্ছে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই নাম্বার অফ রেক্টেঙ্গেল। তার মানে আমরা ডেল্টা এক্স এর ভ্যালুটা এখান থেকেই কভার করতে পারি। এবার তুমি আমাকে বলো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ডেল্টা এক্স এর মানটা যত ছোট করা যায়, তাতে করে এরর টার্মটা আস্তে আস্তে কি হইতে থাকবে? ছোট হইতে থাকবে। তাহলে আমি কি এই কথাটা এখান থেকে বলতে পারবো, স্যার n এর মান যদি আমি বাড়াইতে থাকি তাহলে ডেল্টা এক্স এর মান কি হবে? কমতে থাকবে। কেন? কারণ তুমি দেখো এখান থেকে এই রিলেশন থেকে দেখো, if n tends to infinity then delta x tends to 0. So delta x tends to 0 then error term tends to 0. তাহলে আমি এই কনসেপ্টটা এখান থেকে লিখে ফেলি, if n tends to infinity then delta x tends to 0 then error term tends to 0. তাহলে এই কনসেপ্টটা যখন আমি অ্যাপ্লাই করতেছি সাথে সাথে এখান থেকে আমরা কি পাবো?
আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়ার পর পরে সাথে সাথে এখান থেকে আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে এক্সাক্ট এরিয়া। তাহলে দেখো এক্সাক্ট এরিয়া, এক্সাক্ট এরিয়া সাথে সাথে এখানে লিমিট চলে আসবে এবং লিমিট n and delta x আমরা সাধারণত সিঙ্গেল ভ্যারিয়েবল লিমিট গুলো দেখেছি, এটা ডাবল ভ্যারিয়েবল লিমিট। সো এখান থেকে if n tends to infinity then delta x tends to 0 and এটা আমরা অ্যাপ্লাই করছি কার উপরে? অ্যাপ্রক্সিমেট এরিয়ার উপরে, যেটা ছিল I equal to 0 থেকে n minus 1 yi delta x। ঠিক? তো যখন তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতেছো ভালো করে দেখো, যখন অ্যাপ্রক্সিমেট এরিয়া নির্ণয় করেছিলাম তখন y0 y1 y2 ব্যাপারগুলো ডিসক্রিট ছিল, বিচ্ছিন্ন ছিল। ঠিক যখন আমি ডেল্টা এক্স এর মান টেন্ডস টু 0 নিয়ে আসতেছি তখন y1 y2 y3 খুব কাছাকাছি মান হয়ে যাচ্ছে। তার মানে আমরা ব্যাপারটাকে এইভাবে বলতে পারি, এই টোটাল জিনিসটাকে আমরা আসলে একটা মাত্র y দিয়ে এই জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারি। কি দিয়ে প্রকাশ করতেছি? একটা মাত্র y দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি, যেটা হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং সেই কন্টিনিউটিটা কত আসছে? y। বলো ডেল্টা x টেন্ডস টু 0 হলে আমরা যেন কি লিখি? ইজ dx। ডেল্টা x টেন্ডস টু 0 হলে কি লিখি? dx। সো y dx, এই যে আমাদের ইন্টিগ্রেশন শুরু হইলো। সো ইন্টিগ্রেশন y ছিল হচ্ছে আমাদের f of x dx। এখানে y এর পরিচয়টা আমরা আরো একটু ভালোভাবে দিব। আপাতত আগে বলো আমরা এখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে পারি কিনা যে যদি তোমাকে একটা ইরেগুলার শেপ রিজিয়ন দেয় সেখান থেকে তুমি আস্তে 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 ছোট্ট ছোট্ট অংশগুলোকে বিভক্ত করে তাকে যদি আমরা একত্রে যোগ করি তাহলে আমরা ওই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা মানি তার মানে কোনো একটা ফাংশন বা কার্ভের আন্ডারে যদি কোনো একটা রিজিয়ন থাকে সেই রিজিয়নের এরিয়া যদি ফাইন্ড আউট করতে বলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তাকে আমরা সংযুক্ত করে দিলে যেইটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের এরিয়া। সেটা কি আমাদের এরিয়া। এই জিনিসটাই আসলে আমাদের মূল কনসেপ্ট। এই জিনিসটাই আমাদের মূল কনসেপ্ট। এতটুকুর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? তোমার বলো। ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার কি প্রয়োজন আছে? ভেরি গুড। আর আচ্ছা দেখো, ফাংশন যদি কন্টিনিউয়াস না হয় তাহলে সবথেকে বড় প্রবলেম যে জায়গাগুলোতে আমরা লিমিট অ্যাপ্লাই করছি ভালো করে দেখো। আমরা যদি ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য কাজ করি সেক্ষেত্রে তুমি যখন লিমিট অ্যাপ্লাই করতে যাবা সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। আবার যদি সেটা ডিফারেন্সিয়েবল না হয় তাহলে কি আদতে ইন্টিগ্রেবল হবে? এমন গ্যারান্টি কি আমি দিতে পারবো? দিতে পারবো না। তো এই ধরনের অনেকগুলো কেস এখানে চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ফাংশনটাকে কন্টিনিউয়াস এটা আগে আমরা ডিফাইন করে নিতে হবে। হ্যাঁ 1/x আমরা যেই রিজিয়নের মধ্যে সেটা কন্টিনিউয়াস থাকে আমরা ওই রিজিয়নের মধ্যে হচ্ছে তার এরিয়াটা ফাইন্ড আউট করছি। ভালো করে বুঝে দেখো, তুমি যখন লিখছো ইন্টিগ্রেশন অফ 1/x dx তুমি কি x এর ভ্যালু 0 নিচ্ছ? ভালো করে দেখো কখনোই নিচ্ছ না। কিন্তু আমি যদি লিমিট নেই 1 থেকে 5 1 থেকে 10 কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম আছে? কিংবা আমি যদি লিমিট নেই -10 টু -5 তাতেও কিন্তু কোনো প্রবলেম নাই। প্রবলেমটা কখন? যখন হচ্ছে আমরা যদি এমন একটা অংশ নেই যে ঠিক আছে -10 থেকে আমি 2 পর্যন্ত, তখন আমার প্রবলেম আছে। কেন? কারণ 0 তে এটা কি হবে না? 0 তে এটা কার্ভটা হচ্ছে থাকবেই না, ওইখানে এক্সিস্ট করবে না। সো দ্যাট ওই অংশ আমরা নিতে পারবো না, তখন তাকে আমাদের আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে হচ্ছে নিতে হবে। আচ্ছা ক্লিয়ার? ওকে। আর এই রিলেটেড কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা যাব হচ্ছে মূল যেটা আমাদের আলোচনা, ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস পার্ট 1 এন্ড পার্ট 2। সো ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস হয়তোবা এটা অনেকেই হচ্ছে পড়ছো। এটা আমি একটু ক্লিন করে দিব। বিশেষ করে আমরা আসলে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস পার্ট 1টা পড়লেও পার্ট 2 যেটা সেটা অনেক সময় স্কিপ করি। মানে ওইটা হয়তোবা দেখা যায় আমরা যখন আসলে লিখি বা পড়ি তখন মেনে নেওয়ার মতো একটা ব্যাপার হয়, কিন্তু আমি এখানে একটু প্রুফ করে দিব যে না, এটা আসলে তোমার মেনে নিতে হবে না, এটা অ্যাকচুয়ালি ঘটে।
ওকে, সো ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস পার্ট 1। তো আগে আমরা স্টেটমেন্টটা দেখবো যে এটাতে আসলে আমাদেরকে কি বলা হয়েছে। Okay. So if f is a continuous function on the interval ab and if area function a to x f of t dt, আমরা এটা কেন নিয়েছি এটা একটু পরে আমি বুঝিয়ে দিচ্ছি। For any x belongs to ab, then first derivative of area function is equal to f of x। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছি দেখো, আগে আমরা ফার্স্টে এইটা প্রুফ করে আসছি, মানো কিনা। এটা অ্যাকচুয়ালি কি, যে তুমি একটা নির্দিষ্ট অংশের মধ্যে একটা কার্ভের আন্ডারে একটা রিজিয়নকে তুমি কি করতেছো, সামেশন করতেছো। কি করছো? সামেশন। এতে করে এর আউটপুটটা যেটা, সেটা কি হয়? একটা এরিয়া হয়। কি হয়? একটা এরিয়া। দেখো তো এটাকে আলটিমেটলি একটা এরিয়া ফাংশন না? এরিয়া ফাংশন। এখন আমরা অ্যাকচুয়ালি কি প্রুফ করতে চাই? ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরামে মূল কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি? মূল কনসেপ্টটা হচ্ছে, তুমি মূলত আমরা বলি যে ইন্টিগ্রেশন হচ্ছে আসলে এন্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশনকে কি বলি আমরা? এন্টি ডেরিভেটিভ। তো আমরা আসলে মূলত এই এন্টি ডেরিভেটিভ ব্যাপারটাকে আসলে প্রুফ করতে চাই। তো তার জন্য আমরা কি করতেছি, প্রথমে আমরা এইটা প্রুফ করে আসছি যে এই কার্ভের আন্ডারের অংশকে সামেশন করলে এরিয়া ফাংশন হয়। এন্ড দেন এখন আমরা চাচ্ছি যে এই এরিয়া ফাংশনকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেফিনেটলি এটা কার সমান হইতে হবে? এই ফাংশনের সমান হইতে হবে। কেন? তার কারণ এটাকে আমরা এইভাবে একটু লিখতে পারি। দেখো, ধরো আমি এখানে যে কোনো একটা ফাংশন নিলাম f of x, আর এখানে একটা ফাংশন নিলাম স্মল f of x। আমি যদি বলি যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে, আমি f of x পাই, এন্ড দেন আমি বলবো এই স্মল ফাংশনকে ইন্টিগ্রেট করলে আমি ক্যাপিটাল f of x পাই। তার মানে আমি এতক্ষণ ধরে আসলে কি প্রুফ করছি? এতক্ষণ ধরে প্রুফ করলাম f of x কে ইন্টিগ্রেট করে আমি ক্যাপিটাল f of x পাচ্ছি। এই যে f of t কে ইন্টিগ্রেট করলে এরিয়া ফাংশন পাচ্ছি, এটা আমরা এতক্ষণ প্রুফ করলাম। তাহলে এখন আমাকে কি প্রুফ করতে হবে? যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এই অংশটা পাবো। অর্থাৎ এরিয়া ফাংশনকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি ভেতরের ফাংশন পাবো। তাহলেই তো আমি বলতে পারবো যে অবশ্যই হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে এন্টি ডেরিভেটিভ, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ঠিক বিপরীত প্রক্রিয়া। মানে তাহলে এখান থেকে আমরা এই ব্যাপারটা প্রুফ করার জন্য আমরা আবারও হচ্ছে একটু চিত্রটা এঁকে নিই। তো এটার জন্য আবার আমরা আমাদের সেই চিত্রটা, এটা আমি টি ধরে নিচ্ছি। কেন? কারণ এরিয়াটাকে আমরা হচ্ছে একটা ফাংশন হিসেবে নিয়ে আসছি, এবং এটা বোঝানোর জন্য ধরো আমরা এরকম একটা কার্ভ নেই। ধরো এরকম একটা কার্ভ নিলাম। সো দিস ইজ y is equal f of t। এর মধ্যে আমরা এতটুকু অংশ, ধরো এটাকে নিয়ে নিলাম, দিস ইজ এ। এইটাকে আমরা নিয়ে নিলাম, ধরো এটা হচ্ছে বি। এবার এর মধ্যে আমরা একটা অংশ রাখবো, রাখছি, মনে করো এইটা হচ্ছে এক্স। এর মানে হচ্ছে, ভালো করে তাকায় দেখো, আমি কিন্তু নিচ্ছি এ থেকে এক্স পর্যন্ত। ভালো করে দেখো, এ থেকে এক্স পর্যন্ত অংশের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এই ভার্টিক্যাল লাইনটাকে রাইট অর লেফটে মুভ করি, ডেফিনেটলি এরিয়া ফাংশনের কি হবে? চেঞ্জ হবে, এরিয়ার পরিবর্তন হবে। এক্স এর মানের পরিবর্তন ঘটলে কি পরিবর্তন হবে? এরিয়ার পরিবর্তন হবে। এক্স যদি আস্তে আস্তে আমি বাড়াতে বি পর্যন্ত নেই, তখন আমি কি পাবো?
এ থেকে বি পর্যন্ত অংশের ক্ষেত্রফল পাবো। কথা ক্লিয়ার? ওকে, আমরা এই ব্যাপারটা প্রুফ করার জন্য, যেহেতু আমাকে বলা হয়েছে এখানে এরিয়া ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই আমরা এখান থেকে ফার্স্ট প্রিন্সিপাল লটা ব্যবহার করব। আর ফার্স্ট প্রিন্সিপালের জন্য অবশ্যই অবশ্যই আমাকে কি করতে হবে, এখান থেকে এই একটা অংশ আমরা এখান থেকে একটু বেশি করে নিই, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমি ধরে নিলাম এক্স প্লাস ডেল্টা এক্স, এই অংশটাকে এক্স প্লাস ডেল্টা এক্স আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ল অনুযায়ী, using first principle, এখান থেকে ফার্স্ট ডেরিভেটিভ অফ এরিয়া ফাংশন, তো এখান থেকে চলে আসবে হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 এ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল অনুযায়ী আমরা হচ্ছে এই ডেফিনেশনটা লিখতে পারি। তাহলে দেখো তো, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করতে চাই ফার্স্ট ডেরিভেটিভ অফ এরিয়া ফাংশন, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ভালো করে দেখো এরিয়া ফাংশন এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে আমি কি এইটা লিখতে পারি কিনা দেখো, এরিয়া ফাংশন এ টু এক্স দেওয়া আছে এফ অফ টি ডিটি, তাহলে আমরা এখন কি নিব, আমরা এখন এ থেকে এক্স প্লাস ডেল্টা এক্স পর্যন্ত এরিয়া নেব। তাহলে কত পর্যন্ত নিচ্ছি, এ থেকে এক্স প্লাস ডেল্টা এক্স পর্যন্ত আমরা এরিয়া নিচ্ছি এফ অফ টি ডিটি। ওই যে আমি বলেছিলাম যে এফ অফ টি ডিটি, কারণ হচ্ছে স্যার এটাকে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে রাখছি। দেখো এটা আস্তে আস্তে এই টোটালটাকে আমরা টি ফাংশনের সাথে কেন লিখলাম, কারণ হচ্ছে এক্স পরবর্তীতে এই যে এখানে এক্সটাকে ভ্যারিয়েবল হিসেবে রাখছি, তাই এটাকে আমি টি ভ্যারিয়েবল হিসেবে দিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের লিখতে সুবিধা। দেখো এরিয়া এরিয়া ফাংশন কি দেওয়া আছে, এ থেকে এক্স এফ অফ টি ডিটি ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এবার খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা এখানে যেটা লিখছি সেটা আসলে কতটুকু অংশ। প্রথম অংশটা হচ্ছে এ থেকে এক্স প্লাস ডেল্টা এক্স, ভালো করে দেখো, এ থেকে এক্স প্লাস ডেল্টা এক্স, এই পুরোটা, একদম এই পুরোটা, তার থেকে আমি বাদ দিচ্ছি কাকে, এ থেকে এক্স পর্যন্ত, মানে এই অংশটা আমার বাদ যাচ্ছে। তাহলে এই পুরোটা থেকে এই অংশটা বাদ গেলে বলো তো কতটুকু থাকে, এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স। তাহলে আমি কি লিখতে পারবো, আমি কি এখান থেকে লিখতে পারবো যে এরিয়া ফাংশন আলটিমেটলি আসছে আমার লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, কত আসবে, এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স এফ অফ টি ডিটি ওভার ডেল্টা এক্স। ক্লিয়ার? এতটুকুর মধ্যে বুঝতে পারি না এরকম কোন অংশ আছে কি? নেক্সট অংশ হচ্ছে আমরা এখান থেকে একটা দারুণ জিনিস পাবো, সেটা হচ্ছে মিন ভ্যালু থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। মেইন ভ্যালু থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে এই যে আমি ওয়াইটা লিখতেছি এটা একটা স্পেশাল ওয়াই, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এইটা হচ্ছে আসলে মূলত এভারেজ হাইট, এটা অ্যাকচুয়ালি কি এভারেজ হাইট, এইটা সম্পর্কে এখন আমরা একটু স্টাডি করব। তাহলে দেখো এইটা সলভ করার জন্য আমাদের আরো একটা থিওরাম প্রয়োজন, মিন ভ্যালু থিওরাম। তো মিন ভ্যালু থিওরামে অ্যাকচুয়ালি কি বলছে আমরা সেটা আগে একটু, সেই স্টেটমেন্টটাকে একটু দেখে নিই। mean value theorem of integral calculus. ওকে, সো এটা স্টেটমেন্টটা আগে আমরা লিখি।
ওকে, তো দেখো আগে কি বলে দেওয়া হয়েছে যে f হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন a থেকে b এর মধ্যে যদি হয়, তবে এই a থেকে b এর মধ্যে এমন একটা ভ্যালু c থাকবে যেন যেন এই ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটা অ্যাকচুয়ালি কি, এইটা হচ্ছে একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে, মানে এটা একটা কাকে রিপ্রেজেন্ট করে, এরিয়াকে। এন্ড দেন এখান থেকে বলতো আমি এই জিনিসটা লিখতে পারবো কিনা, এই যে f of c ইনটু ডেল্টা x, তার মানে অবশ্যই অবশ্যই এই দুইটার গুণফল কি হইতে হবে, একটা এরিয়া হইতে হবে। কি হইতে হবে, একটা এরিয়া হইতে হবে। এখন এটার পরিচয়টা কি দেখো, এটার পরিচয়টা হচ্ছে ঠিক এরকম যে আমি যদি এখান থেকে এই চিত্রটা এঁকে তারপরে বলি, ধরো এখান থেকে আমি একটা গ্রাফ নিলাম। এখন তোমাকে আমি বললাম যে তুমি আমাকে এ থেকে বি এর মধ্যে এই বক্ররেখার আন্ডারে যেই অংশটুকু আছে তার ক্ষেত্রফল দিবা। তুমি পারতেছো না, একমাত্র কারণ হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে স্যার আমি প্রস্থটা না হয় নির্ণয় করতে পারছি, কিন্তু আমি দৈর্ঘ্য পারতেছি না। দৈর্ঘ্য পারছি না, কারণ প্রত্যেকটার দৈর্ঘ্য কি আসতেছে, ডিফারেন্ট আসবে না? প্রত্যেকটার দৈর্ঘ্য ডিফারেন্ট। তাহলে আমার এমন একটা দৈর্ঘ্য দরকার যেই দৈর্ঘ্যটা দিলেই আমি আসলে এখানে বসেনি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে আমি আসলে এটার ক্ষেত্রফল বের করতে পারতাম। ঠিক, আমরা এরকম একটা দৈর্ঘ্য নিচ্ছি। আমরা এখান থেকে ধরে নিচ্ছি এই এ থেকে বি এর ভিতরে এমন একটা বিন্দু সি আছে। ধরে নাও আমি এখান থেকে ওকে, তো আমি এখান থেকে, যদি এটা দেখতে মনে হচ্ছে না, আচ্ছা একটু মুছে দিই, দেখতে মনে না হলে ওকে, একটু ছোট করে দিলাম এটা। অলমোস্ট। তো আমি এই যে বলে দিলাম, এটা যে একদম মিড পয়েন্ট হইতে হবে তা কিন্তু না, এটা আগেই বলে দিই, সি যে এ বি এর এক্সাক্ট মিড পয়েন্ট হইতে হবে এমন কিছু না। আমি বললাম এ থেকে বি এর ভিতরে একটা পয়েন্ট হচ্ছে আমাদের সি, তার জন্য করেসপন্ডিং এই যে বলতো এই হাইটটা কত হবে, এফ অফ সি। এই হাইটটা কত, এফ অফ সি। আমি এই হাইটটাকে ধরে একটা রেক্টেঙ্গেল কল্পনা করলাম, এবং আমি বলতে চাচ্ছি এ থেকে বি এর ভিতরে এফ অফ টি কার্ভের আন্ডারের অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে এইটা। এখন তোমার প্রথম কথা হচ্ছে স্যার এইটা আমি ক্ষেত্রফল বলতে পারতেছি না, তার কারণ হচ্ছে আপনি এখানে কিছু অংশ বাদ দিচ্ছেন আর এখানে আবার কিছু অংশ নিয়ে নিছেন, তাই না? যদি আমি কোনোভাবে তোমাকে বলি বা গ্যারান্টি দেই যে এই দুইটা অংশ ইকুয়াল, তাহলে তো তোমার কোনো আপত্তি নাই, আছে কি? সি হচ্ছে সেই পজিশনটা যেই পজিশনে গেলে এই দুইটা অংশ কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। সি হচ্ছে এক্স্যাক্টলি ওই পজিশন যেই পজিশনে গেলে এই দুইটা অংশ কি হয়ে যাবে, ইকুয়াল হবে। এবার তোমাকে আমি গ্যারান্টি দিলাম। তো এটা যদি আমি গ্যারান্টি দিয়ে পাই, তাহলে অবশ্যই অবশ্যই এই অংশটুকুকে আমি কি বলতে পারবো, এই অংশটুকুকে আমি বলতে পারবো এ থেকে বি এর ভিতরে এফ অফ টি এর আন্ডারে অংশটুকুর ক্ষেত্রফল বলা যাবে। তাহলে দেখো তো, এখান থেকে ভালো করে তাকায় দেখো, এই অংশের ক্ষেত্রফল আমি কি লিখতে পারবো, দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমার এফ অফ সি, প্রস্থ হচ্ছে আমার এতটুকু, সেটা হচ্ছে আমরা ধরে নিছি ডেল্টা এক্স। তাহলে আমি কি লিখতে পারবো, এফ অফ সি ইন্টু ডেল্টা এক্স। দেখো তো এই জিনিসটা লেখা যায়। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের ক্ষেত্রফল কমপ্লিট। আবার আমি চাইলে তাকে ইন্টিগ্রেট করেও তার ক্ষেত্রফল নিয়ে আসতে পারি। কথা ক্লিয়ার? তার মানে এখান থেকে যদি আমি এই স্টেটমেন্টটা লিখতে পারি, যদি মিন ভ্যালু থিওরাম আমরা এই জিনিসটা লিখতে পারি, দেখো তোমাকে এই ওয়াই সম্পর্কে বলছিলাম, এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি সেই এফ অফ সি। এই ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, সেই এফ অফ সি, যেটাকে আমরা এভারেজ হাইট বলছি। কি বলছি এটাকে, এভারেজ হাইট। অর্থাৎ তুমি এ থেকে বি এর মধ্যে অসংখ্য হাইট পাবা। এই সবগুলো হাইটকে তুমি যদি একত্রে যুক্ত করো এন্ড দেন তুমি তাকে যতগুলো অংশে ভাগ করছো, আমি ধরে নিলাম এন দ্বারা তুমি ভাগ করতেছো, তাহলে তুমি গড় উচ্চতা এখান থেকে নিয়ে আসতে পারতেছো। তার মানে এই ওয়াই হচ্ছে আমাদের গড় উচ্চতা। এখান থেকে কি তাহলে আমি লিখতে পারি, ভালো করে দেখো তো, এই যে অংশটা এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স, এই অংশের পরিবর্তে আমরা কি এখান থেকে এই জিনিসটা লিখতে পারি কি, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, এই অংশ হচ্ছে এফ অফ সি ইন্টু ডেল্টা এক্স,
ডিভাইডেড বাই ডেল্টা এক্স। দেখো তো এই অংশ লেখা যায় কিনা। যদি লেখা যায় ডেল্টা এক্স গন, তো এখানে থাকতেছে শুধুমাত্র এফ অফ সি। কি থাকছে? শুধু এফ অফ সি। তুমি একটু দেখো তো, আমরা যেন লিমিট কি বসাইছি? ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। লিমিট কি বসিয়েছি? ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। তাহলে ভালো করে তাকাই দেখো, ডেল্টা এক্স যখন শূন্যের কাছাকাছি হবে, ডেল্টা এক্স এর পরিচয় দিয়েছিলাম বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। তাহলে বলো, যখন বি আস্তে আস্তে এর কাছাকাছি চলে আসবে, ডেফিনেটলি সিও আস্তে আস্তে কি হবে? পজিশন চেঞ্জ করবে। বি যদি আস্তে আস্তে এর কাছাকাছি চলে আসে, কারণ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো করবো, তাহলে বি যদি আস্তে আস্তে এর কাছাকাছি চলে আসে, তাহলে সি আস্তে আস্তে কার কাছাকাছি চলে আসতেছে? বলো, এর কাছাকাছি চলে আসতেছে। এটা কি মানো? তাহলে তোমরা বলো, আমরা এই কার্ভে এই ঘটনাটা বলতে পারবো এক্স থেকে ডেল্টা এক্স, এই যে এক্স থেকে এক্স প্লাস ডেল্টা এক্স এর মধ্যে এমন একটা পজিশনে সি বিন্দু আছে, যার জন্য আমরা আসলে এই এফ অফ সি এই জিনিসটা পাই। তাহলে বলো তো, এই অংশটুকু হচ্ছে ডেল্টা এক্স, এই অংশটুকু হচ্ছে ডেল্টা এক্স। তাহলে যদি ডেল্টা এক্স টেন্ডস টু জিরো হয়, তাহলে তোমরাই বলো সি টেন্ডস টু কি হচ্ছে? এক্স। সি টেন্ডস টু কি হচ্ছে? এক্স। এখান থেকে তোমরা বলছিল সি টেন্ডস টু এ হবে, তাহলে এখান থেকে বলো সি টেন্ডস টু কি হবে? এক্স হবে। তাহলে আমরা কি এইটা ফাইনালি লিখতে পারবো? যদি লিমিট অ্যাপ্লাই করে দাও, দিস ইজ এফ অফ এক্স, সো ফার্স্ট ডেরিভেটিভ অফ এরিয়া ফাংশন ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস পার্ট 1, যেটার মাধ্যমে আমরা আসলে ক্যালকুলাসের ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই জিনিসটা বুঝি যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ঠিক অপোজিট একটা প্রসেস। তোমাদের যাদের মনের মধ্যে ধারণা যে স্যার ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তো শুধুমাত্র একটা স্লোপ নির্ণয় করতেছি, নাথিং এলস, কিন্তু তুমি আসলে যে জিনিসটা বের করতেছো, মনে করো তুমি একটা কার্ভের প্রতিটা পয়েন্টে এক একটা করে স্লোপ নির্ণয় করতেছো। একটা নির্দিষ্ট ইন্টারভালের মধ্যে প্রতিটা স্লোপের ভ্যালু যদি তুমি ইনপুট করো, তাহলে সেইটা দিয়ে তুমি একটা কার্ভ তৈরি করতে পারতেছো না? এবং সেই কার্ভের আন্ডারের এরিয়াটা, ওইটাই হচ্ছে আসলে মূলত তুমি কি বলতেছো যে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ঠিক অপোজিট প্রসেস। কথা ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস পার্ট 2। এবার হচ্ছে পার্ট 1, এবার হচ্ছে আমরা পার্ট 2টা একটু দেখে নেব। পার্ট 2টা সহজ, এটা আমাদের খুব বেশি সময় লাগবে না। 10 মিনিট সময় কি আমরা পাবো? আর পাবো নাকি তোমাদের ল্যাব আছে? আচ্ছা, যাদের ল্যাব আছে তারা উঠে চলে যেও। আমি জাস্ট আর সামান্য একটু পার্ট 2টা হচ্ছে বুঝাই দিই। পার্ট 2, সো পার্ট 2 এর জন্য আমরা এখান থেকে মূলত এইটা প্রুফ করে দিব, এবং মূলত যেই অংশটা আমরা পার্ট 2 তে প্রুফ করি, দেখো এ থেকে বি f of x dx is equal to f of b minus f of a। সাধারণত এটা হচ্ছে আমরা পার্ট 2 তে সাধারণত আমরা প্রুফ করে থাকি। তাহলে তোমরা দেখো, এখান থেকে এইটা প্রুফ করার জন্য আমি f দিয়ে কোনো কাজ করব না। আমরা আসলে যা কাজ করব একদম ফিজিক্সের মতো একটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা নিয়ে আসব। সো প্রথমেই আমরা এখান থেকে মনে করো একটা সরণের একটা ফাংশন আমরা নিয়ে আসি, ডিসপ্লেসমেন্ট বা পজিশন ফাংশন। সো আমরা গেস করি একটা প্যারাবোলিক ফাংশন কল্পনা করি, সে একটা প্যারাবোলিক ফাংশন, দিস ইজ টি ফর টাইম। এখন মনে করো দিস ইজ টি ফর টাইম এন্ড দিস ইজ ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ টি। আমি বলেই দিলাম যে এফ অফ টি ইজ আ পজিশন ফাংশন অফ টাইম টি, এবং এখান থেকে সে আগের মতোই ধরো এ থেকে বি, এগুলো হচ্ছে টাইম। এখন এ আর বি হচ্ছে আমাদের টাইম, এ থেকে বি। সো আমি যদি পজিশনটা চাই, যে চেঞ্জ দ্য পজিশন বিটুইন এ এন্ড বি, আমি যদি এই জিনিসটা চাই, চেঞ্জ দ্য পজিশন বিটুইন এ অ্যান্ড বি, অ্যাকচুয়ালি এক্সাক্ট চেঞ্জ যেটাকে আমরা বলি। তাহলে বলো তো, এই অংশটা দিস ইজ এফ অফ এ, আর এই অংশটা দিস ইজ এফ অফ বি। তাহলে বলো তো আমরা যদি চেঞ্জ বলি, চেঞ্জ বললে শুধু এতটুকু অংশ থাকে না?
এবং এই অংশটা তাহলে কি আসে বলো, এফ অফ বি মাইনাস এফ অফ এ। বলো তো এটাই আমাদের এক্সাক্ট চেঞ্জ না? এই এস হচ্ছে আমাদের পজিশন ফাংশন, যেটাকে তুমি সরণ বা ডিসপ্লেসমেন্ট বলতে পারো। তো এইবার আমরা এইটাকে ছোট্ট একটু ডিফারেন্সিয়েট করে নিই। এই অংশটাকে আমরা খুবই ছোট ভাবে একটু ডিফারেন্সিয়েট করে, মনে করো যে কোনো একটা পয়েন্টে আমি একটু এটাকে ডিফারেন্সিয়েট করছি। তো এই যে মনে করো এইখান থেকে এরকম একটা স্লোপ চলে আসে, ডেফিনেটলি এই যে অংশটা এটাকে আমি বলতে পারবো ডিটি, বলতে পারবো না? দিস ইজ ডিটি। আর এই অংশটাকে আমি কি বলতে পারবো, ডিএফ। তাহলে বলো তো, তোমরাই বলো, যদি আমি বলি ডি ডিটি অফ এফ, তাহলে আলটিমেটলি কত আসবে? এটা কত আসবে? ভি অফ টি। বলো তো ভেলোসিটি ফাংশন চলে আসবে না এখান থেকে? ওকে, তাহলে এবার আসো, আমি এই অংশটার প্রতিটা বিন্দুতে প্রত্যেকটা পয়েন্টে আমরা হচ্ছে তার স্লোপটা নিয়ে নিব। ওই যে একটু আগে আমি তোমাদের যে কথাটা বলছি এটাই আসলে এখানে আমি প্রুফ করতেছি। প্রত্যেকটা পয়েন্টে আমরা তার স্লোপটা নিয়ে নিই। দেখো, যদি আমি ভেলোসিটি ফাংশনটা নিয়ে নিই এখান থেকে, তোমরাই বলো, আমি আগেই বলেছি এটা একটা প্যারাবোলিক ফাংশনের মতো বলে নিছি। তো প্যারাবোলিক ফাংশন সে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, সেটা যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে বলো তো কি আসা উচিত? 2 ইনটু এক্স, এক্স স্কয়ার, যেহেতু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি 2x, মানে সিমস লাইক স্ট্রেট লাইন। তো অল টাইম স্ট্রেট লাইন হবে এমনটা আসলে না, এটা কার্ভও হইতে পারে, বাট এখন আপাতত আমরা প্যারাবোলিক ফাংশন বলে নিছি, দ্যাটস আমি এটাকে স্ট্রেট লাইন কল্পনা করতেই পারি। সো আমি এ থেকে বি এই অংশের মধ্যে আমি পজিশনটা চাই, এক্সাক্ট চেঞ্জটা আমি চাচ্ছি। সো দিস ইজ টি, দিস ইজ ওয়াই। এই কার্ভটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ভি অফ টি, এটা ভেলোসিটি ফাংশনের জন্য। কার জন্য? ভেলোসিটি ফাংশন। এটা যে এরকম আসবে সেটা আমি আরেকভাবে তোমাকে বুঝাই। দেখো দেখো, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করতাম, তাহলে সেই ট্যানজেন্ট লাইন প্যারালাল টু টি হইতো কিনা, অর প্যারালাল টু হরিজন্টাল লাইন হইতো কিনা, প্যারালাল টু এই আনুভূমিক রেখা হইতো কিনা। যদি আনুভূমিক রেখা হয় তাহলে এই স্পর্শকের ঢাল কত? শূন্য। এই স্পর্শকের ঢাল কত? শূন্য। আস্তে আস্তে কার্ভটা কি ইনক্রিজিং। তাহলে ঢালের মানটাও আস্তে আস্তে কি হবে? বাড়তে থাকবে। তাহলে আমি কি ধরে নিতে পারি, এই যে দেখো শূন্য থেকে শুরু করলাম, আস্তে 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 মানটা বাড়তেছে, তার মানে এইটার যে একটা ডেরিভেটিভের, এই ফাংশনটার ডেরিভেটিভের গ্রাফটা যে এটা সবাই মানো, এবং এটাও বুঝতেছি আমরা ভেলোসিটি ফাংশন নিচ্ছি। এইবার বলতো, এইটাকে যদি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দিতাম, যেই প্রসেসটা একদম শুরুতে আমরা শিখলাম আজকে, একদম শুরুতে আমরা যেই কাজটা শিখছিলাম, তুমি হয়তো বলতেই পারো যে স্যার এটা তো এক্স্যাক্টলি আমি ট্রাপিজয়েডাল রুল দিয়েও করতে পারি। হ্যাঁ পারো, যেহেতু এটা স্ট্রেট লাইন, বাট আমি আগেই বলে নিছি এটা কি হতে পারে? কার্ভ হতে পারে। সো এর জন্য আমি এটাকে এভাবেই হচ্ছে আমরা শিখবো। তাহলে বলতো, এতটুকু অংশের মধ্যে সে এটাকে আমি ধরলাম ভি টি নট, এটাকে আমি ধরলাম ভি টি ওয়ান, এটা মনে করো ভি টি টু। সো এইরকম করে আমি কি বলতে পারবো, এখান থেকে আমাদের অ্যাপ্রক্সিমেট এরিয়া বলতো, অ্যাপ্রক্সিমেট এরিয়া যেই কথা, আর আমি যদি এখান থেকে বলি যে এটা আসলে আমার অ্যাপ্রক্সিমেট চেঞ্জ, একই কথা না? এটা কি এক্সাক্ট চেঞ্জ হবে এখন? কেন হবে না? কারণ এগুলো সব ডিসক্রিট। তাহলে অ্যাপ্রক্সিমেট চেঞ্জ যদি আমি এখান থেকে বলি, তো অ্যাপ্রক্সিমেট চেঞ্জ যদি আমি বলি, তাহলে আবার আগের মতো সামেশন আই ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে মনে করো ভি, এটাকে যদি আমি একটু চেঞ্জ করে নিই, ধরো আই মাইনাস ওয়ান দিই, তাহলে এখান থেকে 1 থেকে n পর্যন্ত, এন্ড দিস ইজ ডেল্টা টি। যেহেতু হচ্ছে আমরা এখন সময় নিয়ে কাজ করতেছি, তাই এটাকে ডেল্টা টি দিলাম। একই কথা দেখো, আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করতেছি, আই এর মান যদি তুমি 1 বসাই দাও, তাহলে এখান থেকে পাবা ভি নট, এই যে টি নট, এই যে টি নট। আই এর ভ্যালু 2 বসাও, তাহলে পাবা টি ওয়ান। আই এর ভ্যালু 3 বসাও, তাহলে পাবা টি টু। তাহলে বলতো অ্যাপ্রক্সিমেট চেঞ্জ থেকে যদি আমি এক্সাক্ট চেঞ্জ চাই, আই রিপিট, অ্যাপ্রক্সিমেট চেঞ্জ থেকে যদি আমি এক্সাক্ট চেঞ্জ চাই, ওই যে এক্সাক্ট চেঞ্জ চাই, তাহলে আমার এখানের মধ্যে কি করতে হবে? লিমিট অ্যাপ্লাই করতে হবে, ইনফিনিটি পর্যন্ত কাজ করতে হবে। তো ইনফিনিটি পর্যন্ত যদি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে তুমি ভাগ করতা, তাহলে তুমি এক্সাক্ট চেঞ্জটা পাইতা। তো এখান থেকে এই এক্সাক্ট চেঞ্জ যখন আমাদের দরকার হয়, তখন আমরা লিখতে পারবো লিমিট, এখান থেকে এই অংশটাকে যখন n টেন্ডস টু, বা আমরা এটাকে এভাবে বলি ডেল্টা টি টেন্ডস টু 0, সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n, v
i মাইনাস 1 থেকে ডেল্টা টি। তাহলে বলো এইটা তখন কন্টিনিউয়াস ফাংশন হবে, এইটা তখন কি ফাংশন হবে? একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, এবং এই কন্টিনিউয়াস ফাংশনটাকে আমরা আসলে ইন্টিগ্রেশন দিয়ে প্রকাশ করতে পারবো। তো এই টোটাল জিনিসটাকে পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন দিয়ে প্রকাশ করছি। সো এক্সাক্ট চেঞ্জটা আমাদের কত আসছে এখান থেকে? তো এক্সাক্ট চেঞ্জ আমি কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ কত থেকে ছিল? এ থেকে বি পর্যন্ত ছিল, এবং এটা হচ্ছে আমাদের ভি অফ টি ডিটি। দেখো তো লেখা যায় কিনা? তাই আসছে না? তাহলে বলো তুমি, এখান থেকে আমি এক্সাক্ট চেঞ্জ পাচ্ছি এটা। তার আগে আমরা এক্সাক্ট চেঞ্জ কত পেয়েছিলাম? এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাহলে এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এক্সাক্ট চেঞ্জ অনুযায়ী এ থেকে বি এই সময়ের মধ্যে আমার এক্সাক্ট চেঞ্জ আসতেছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। ভালো করে তুমি আগে জিনিসটা দেখো, যে তুমি এফ ফাংশনকে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি ফাংশন তৈরি করেছিলা। সেই ভেলোসিটি ফাংশনকে ইন্টিগ্রেট করে তুমি যেই মানটা পাচ্ছ, সেই ভেলোসিটি ফাংশনকে ইন্টিগ্রেট করে তুমি যে এক্সাক্ট চেঞ্জটা আনতেছো, সেই এক্সাক্ট চেঞ্জটা আমরা সেই এফ ফাংশন দিয়ে নিয়ে আসছি। তাহলে বলো তো, তুমি অবশ্যই এটা থেকে এই জিনিসটা মানো যে এ থেকে বি এর মধ্যে আমি যদি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, তাহলে এখান থেকে এন্টি ডেরিভেটিভ এফ অফ এক্স উৎপন্ন হয়, ঠিক কিনা? সেই এফ অফ এক্স এর মধ্যে তুমি প্রথমে আপার লিমিট বসিয়ে দিচ্ছ, তুমি লোয়ার লিমিট বসিয়ে দিচ্ছ, তাতে করে তুমি তোমার ভ্যালুটা পেয়ে যাচ্ছ। এইবার বলো, এই সেকেন্ড ফান্ডামেন্টাল থিওরাম এটা সবাই বুঝছো কিনা? দেখো, এখন কিন্তু এখানে আর তোমার কোনো কনফিউশন থাকার কোনো উপায়ই নাই, কারণ আমি তোমাদের কথা মতোই দেখো ফিজিক্সের ভাষায় একদম এইটাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ ধরে নিছি। সরণকে ডিফারেন্সিয়েট করে ভেলোসিটি আসে, ঠিক? তাহলে ভেলোসিটি ফাংশনকে ইন্টিগ্রেট করলে কি আসা উচিত? সরণ আসা উচিত। দেখো তাই আসছে। তুমি যখন ভেলোসিটিকে ইন্টিগ্রেট করছো, কি আসছে? সরণ আসছে না? এবং দেখো সরণ দিয়েই কিন্তু তোমার উত্তরটা চলে আসছে। তো এক্স্যাক্টলি আসলেই তাই হয়। এটা যে এন্টি ডেরিভেটিভ, এই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। তুমি ভেলোসিটিকে ইন্টিগ্রেট করতেছো, সরণ পাচ্ছ। সরণকে ডিফারেন্সিয়েট করতেছো, তুমি ভেলোসিটি পাচ্ছ। কথা ক্লিয়ার? এবং এই যে ভ্যালুটা, এখন তুমি এটা এস্টাবলিশ করতে পারো, এটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারো। এবং তোমাদের আরেকটা জিনিস আমি বলি, জিনিসটা শুনতে অড মনে হলেও এইটা ট্রু। সে আমি যদি বলি তোমাকে এখান থেকে, যে ধরো কোনো লিমিট দিলাম না, এফ অফ এক্স ডিএক্স, তোমরা যেন কি লিখো এখানে? আরো কিন্তু এফ অফ এক্স প্লাস সি, তাই লিখো না? আচ্ছা, এবার আমি যদি এই জিনিসটা লিখি, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, তাহলে তোমার জন্য আমি এই জিনিসটা লিখবো এফ অফ বি মাইনাস এফ অফ এ, এবং আমি যদি বলি অ্যাকচুয়ালি সি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ অফ এ। তোমার কোনো আপত্তি আছে? একটু চিন্তা করে দেখো, এবং এই জিনিসটা তুমি খুব সহজেই করতে পারো, যে স্যার আমি এখান থেকে এ থেকে এক্স পর্যন্ত নিব। কত পর্যন্ত? এ থেকে এক্স। এক্স হচ্ছে আমার ভেরিয়েবল। তাহলে তুমি এইভাবে একটু চিন্তা করে দেখো, যে যখন তুমি ইনিশিয়ালি ছিলে, একদম ইনিশিয়ালি থেকে যখন আস্তে আস্তে তুমি চলে আসছো, আমরা ওই চিত্রটা বোধহয় মুছে ফেলছি, যে এখানে তোমাদেরকে বুঝাইছিলাম যে আস্তে আস্তে সি টেন্ডস টু এ যখন হয়ে যায়, মানে সিটা কি হয়? আস্তে আস্তে কমতে থাকে না? কমতে থাকলে চিহ্নটা কি হয়? ঋণাত্মক হয়। ওই যে দেখো, সি আস্তে আস্তে কোথায় চলে গেছে? এর কাছাকাছি চলে গেছে। দেখো মাইনাস এফ অফ এ চলে আসতেছে। তুমি চাইলে এইটা দিও, মানে তোমরা যদি এটাকে প্রুফ করো, তাহলে আসলে মূলত সি এর ভ্যালু এইরকম মাইনাস এফ অফ এ দিয়েও রিপ্লেস করতে পারি। তো এই হচ্ছে আমাদের মূলত ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। এবং ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাসের সাথে আমরা যখন আসলে ডেফিনিট ইন্টিগ্রালের কাজ করি, তখন কিছু ফাংশনের আরো কিছু ব্যাপার স্যাপার থাকে, ওগুলো আলাদা কখনো সময় হলে অন্য কোনো সেশনে আমরা দেখব। তবে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস ডান। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এনি কোশ্চেন? আর যদি বুঝে যাও তাহলে তার কোনো কোশ্চেন নাই, তাহলে ক্লাস ওভার করি। ওকে, থ্যাংক ইউ।